পাশ না হওয়া অধ্যাদেশ নিয়ে নতুন ও কার্যকর আইন করবে সরকার। বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। সংসদীয় ষড়যন্ত্রের পথে হাঁটছে ক্ষমতাসীনরা, অভিযোগ বিরোধী দলের। আবার সেই একদলীয় শাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে তারা চাপাতে চায়। স্টেক হোল্ডারদের সাথে আমরা ব্যাপক আলাপ আলোচনা করব, করে এটাকে আরও এনরিচ করে আমরা পরবর্তী সেশনে নিয়ে আসতে চাই। রাজধানীর নতুন আতঙ্ক, যাত্রী ও চালক বেশি ছিনতাই, লুটে নিচ্ছে সর্বস্ব। প্রমাণ থাকার পরও ধরা ছোঁয়ার বাইরে অপরাধীরা। আমাকে চোখে আপনার স্কচটেপ বেঁধে একটা সানগ্লাস পরায় রেখে আমার যে কার্ডের পাসওয়ার্ড, মোবাইলের পাসওয়ার্ড তাদের কবজায় নিয়ে নেয়। কোনো ধরনের সিসি ক্যামেরা, কোনো ফুটেজ আমরা পাই না। উদ্ঘাটন করার মতো ক্লু পাওয়া অনেক কষ্টসাধ্য হয়। রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষ। এলেক্স ইমনকে হত্যা, অস্ত্রসহ 3 জনকে গ্রেফতার। মামলার পর অভিযান চলছে। লক্ষ্মীপুরে হামসহ নানা রোগে কাবু শিশুরা, শয্যার তুলনায় কয়েক গুণ বেশি রোগী। দ্বিতীয় ধাপে ঢাকাসহ 3 সিটিতে চলছে হামের টিকাদান কর্মসূচি। প্রকৃতিতে মধুমাছির আবাহন, বিদায় নিচ্ছে 1432 বঙ্গাব্দ। জৌলুসনি হালখাতার আয়োজনে ঐতিহ্য রক্ষায় অনেক ব্যবসায়ী পালন করেন রীতি। তথ্য সুরক্ষা দিতে দেশের প্রথম ডাটা সায়েন্স ল্যাব প্রতিষ্ঠার স্বপ্ন নোহানের। বাস্তবায়িত হলে ক্ষতিপূরণ পাবেন ভুক্তভোগী গ্রাহক। হরমুজ ঘিরে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান। আজ থেকে সামুদ্রিক চলাচলে অবরোধ দিবে সেন্ট্রাল কমান্ড। সামরিক জাহাজ ঢুকলে যুদ্ধবিরতির লঙ্ঘন, বলছে তেহরান। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও গুম কমিশন সংক্রান্ত নতুন এবং কার্যকর আইন করবে সরকার। এই ধরনের 7টি অধ্যাদেশের বিল পাশ না হলেও তা বাতিল হয়নি বলে জানিয়েছেন আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী। বলেছেন, ত্রুটি সাংঘর্ষিক ধারা আলোচনার মাধ্যমে সংশোধন করে নতুন আইন করা হবে। বিরোধী দল না বুঝেই এই নিয়ে রাজনীতি করছে বলেও অভিযোগ সরকারের 2 মন্ত্রীর। এ সময় অপ্রাসঙ্গিক নানা ইস্যুতে সংসদ থেকে বিরোধী দলের ওয়াক আউটের সমালোচনা করেন তারা। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ উত্থাপিত হয়। যে রিপোর্টটা এই সংসদ গ্রহণ করেছে, সেই রিপোর্টের বেসিসেই আমরা এগিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার। এর মধ্যে 97টি কোনো কাটছাট না করে বিল আকারে আইনে রূপান্তর করা হয়েছে, আর 13টি সংশোধনী আকারে আইনে রূপ দেয়া হয়েছে। রহিতকরণ ও হেফাজত করা হয়েছে 7টি অধ্যাদেশ। এর মধ্যে জাতীয় মানবাধিকার কমিশন, গুম কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও আলাদা সচিবালয় অধ্যাদেশ রয়েছে। এসব অধ্যাদেশ সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্ধারিত 1 মাসের মধ্যে পাশ হয়নি। এ নিয়ে বিরোধী দল সংসদ থেকে ওয়াক আউট করেছে। চলছে সরকারের সমালোচনা। আলোচনাই হবে না, এখন তো এটাকে অলরেডি এজেন্ডা আউট করে দেওয়া হয়েছে। তবে সরকার বলছে, তড়িঘড়ি করে অন্তর্বর্তী সরকার অনেক অধ্যাদেশ করেছে। এগুলোর কিছু ধারা ত্রুটিপূর্ণ ও সাংঘর্ষিক। সরকার অংশীজনের সাথে আলোচনা করে এক্ষেত্রে নতুন ও কার্যকর আইন করতে চায়। ইন্টারিম গভর্নমেন্টের সময় কেউ নিজেদের প্রোভাইড করার জন্য তাড়াহুড়ো করে এই মানবাধিকার কমিশন এবং গুম অধ্যাদেশ এগুলো করে ফেলেছে। তা আমরা বলেছি, এগুলো আমরা যাচাই বাছাই করে স্টেক হোল্ডারদের সাথে আমরা ব্যাপক আলাপ আলোচনা করব, করে এটাকে আরও এনরিচ করে আমরা পরবর্তী সেশনে নিয়ে আসতে চাই। যারা বলছেন আমরা এটা করি না, এটা বাদ দিয়েছি, এটা তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। রহিতকরণ বিল হলেও এটা কিন্তু আইনে পরিণত হয়ে যাচ্ছে। ওই আইনের অংশই হলো যেটা অধিকতর যাচাই বাছাই করার জন্য আমরা কমিটমেন্ট দিয়েছি পার্লামেন্টের মাধ্যমে গোটা জাতিকে। কয়েকটি অধ্যাদেশের ত্রুটিও ধরিয়ে দেন 2 মন্ত্রী। একজন গুমের শিকার হলো, তার পরিবার গেলেন আইসিটি বলল যে আমি এটা নিতে পারবো। আসামি পক্ষ যে বললো যে আমার তো প্রোটেকশন দেওয়া আছে অন্য আইনে, গুম কমিশন আইনে, আমি আইসিটিতে আসবো না, আমাকে অন্য আইনে নেন। এইটা নিয়ে হাইকোর্টে বিচার বিশ্লেষণ করতে যে কয় বছর যাবে, সেই কয় বছরে গুমের পরিবার আরও হয়রানির শিকার হবেন। জুলাই স্মৃতি জাদুঘর, সেটা হ্যাঁ রিপোর্টের মধ্যে
অ্যাজ ইট ইজ পাশ করার জন্য সবাই এগ্রিড হয়েছিল। সেই আইনে কিউরেটর কে হবে সেটার বিষয়ে বলা নেই। অবসর গ্রহণের বিষয়টা বা পদত্যাগের বিষয়টা যেভাবে বলা হয়েছে, সেই ব্যক্তি স্বেচ্ছায় পদত্যাগ না করলে রোজ কিয়ামত পর্যন্ত তাকে সরানোর কোনো সুযোগ ওই আইনে রাখা হয়নি। সরকার দলীয় চিফ হুইপ বলেন, গুমের বড় শিকার বিএনপি। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, ইলিয়াস আলী সহ বিএনপির 700 নেতাকর্মী গুমের শিকার হয়েছে। আমাদের এই পাশে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বসা, তিনিও গুমের একটা অন্যতম বড় শিকার। ইলিয়াস আলী সাহেব গুম হয়েছেন, আমাদের চৌধুরী আলম গুম হয়েছেন, এরকম প্রচুর মানুষ গুম হয়েছে। গুমের আইনটাকে আমরা খুব হালকা করে দিলাম, আমাদের মাননীয় আইনমন্ত্রী সেটাকে গ্রহণ করবেন। আমরা এই দুঃখ নিয়ে এখন আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, সাংবিধানিক অধিকার হলেও যুক্তি ছাড়াই সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। অপ্রাসঙ্গিক কিছু বক্তব্য তুলে তারা যে কয়েকবার ওয়াকআউট করেছেন, সেই বিষয়গুলো আমার মনে হয় যে যৌক্তিক হয়নি। অধ্যাদেশ নিয়ে রাজনীতি না করে বিরোধী দলকে যৌক্তিক আলোচনার আহ্বান জানিয়েছেন মন্ত্রীরা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। যতদিন সম্ভব হবে ততদিন জুলাই সনদ বাস্তবায়নে সংসদে লড়াই করবে বিরোধী দল। প্রতিকূল অনুকূলে না এলে এক সেকেন্ডও কালক্ষেপণ না করে নামবে রাজপথের আন্দোলনে। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, অর্ধেক নয়, পরিপূর্ণ সাফল্যের জন্যই হবে আন্দোলন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 11 দলীয় ঐক্য আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় অনুষ্ঠান। যোগ দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। এরা সবাই জুলাই যোদ্ধা। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বলেন, যে কোনো মূল্যে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে, অন্যথায় সংসদ ভবন ঘেরাও করা হবে। সংসদ চারদিকে ঘেরাও দিব। আমাদের যে সমস্ত আহত ভাই যারা আছে, যারা নাকি মৃতের সাথে পাঞ্জা করে, এদেরকে আগের লাইনে দিব। আমরা বিচার চাই, আমরা এমন সংস্কার চাই যে সংস্কার কোনো পরিবার থাকবে না। জুলাই সনদটা বাস্তবায়ন না হয় তাহলে আমার মনে হয় যে আমাদের সকল শহীদ পরিবারের সাথে বেমানি করা হবে, শহীদের রক্তের সাথে বেমানি করা হবে। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, বিএনপি ক্ষমতায় এসে পদে পদে প্রতারণা করছে। প্রতিশ্রুতি দিলেও তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না। গণ আন্দোলন ছাড়া সংস্কার করবে না এই সরকার। সরকার গঠিত হওয়ার পর থেকে পিছনের দিকে হাঁটছে, বাংলাদেশ আবার পুরনো পথেই হাঁটছে এবং তারা সকল আন্দোলনের সুবিধাভোগী ছিল, সকল আন্দোলনের সুবিধা নিয়েছে, কিন্তু কোনো আন্দোলন, কোনো গণ আন্দোলনের তারা প্রতিশ্রুতি কখনোই রক্ষা করে নাই। অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার। তাদের যে সংস্কারের দফা, সেইটার সাথেও তারা কিন্তু বিশ্বাসঘাতকতা করছে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড, তারপরে জেলা পরিষদ, বেমালুম শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়, সব জায়গায় এখন কু শুরু হয়েছে। অভ্যুত্থান বিএনপি শুরু করে দিয়েছে, সেই আওয়ামী ফ্যাসিস্ট বাকশালী কায়দায় আবার সেই একদলীয় শাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে তারা চাপাতে চায়। বিএনপি সব ক্ষেত্রে অবৈধ হস্তক্ষেপ করে গণতন্ত্রের পথ রুদ্ধ করছে বলে অভিযোগ করেন ডাক্তার শফিকুর। জনগণকে সাথে নিয়ে সরকারের এই অপচেষ্টা মোকাবেলার হুঁশিয়ারি দেন তিনি। পরাজয় হবে চূড়ান্তভাবে ফ্যাসিবাদের, বিজয় হবে জনগণের। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে বেড়েছে যাত্রী ও চালক বেশে ছিনতাইয়ের মতো অপরাধ। নগরীর গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল এবং ভাড়ায় চালিত গাড়ির স্ট্যান্ডে এই চক্রের আনাগোনা বেশি। সম্প্রতি এই চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন বাংলাদেশ বিমানের এক কর্মকর্তা। সব প্রমাণ থাকার পরও ধরা ছোঁয়ার বাইরে অপরাধীরা। পুলিশ বলছে, যাত্রীদের অসচেতনতা এবং প্রযুক্তিগত তদারকির অপর্যাপ্ততার সুযোগ নিচ্ছে ছিনতাই চক্র। রিয়াজ রেহানের রিপোর্ট। আমাকে চোখে আপনার স্কচে বেঁধে একটা সানগ্লাস পরায় রেখে মাঝখানে ওরা দুইজন পাশে প্রাইভেট কারে রেখে তারা এই কর্মকাণ্ডগুলো বিভিন্ন দোকান থেকে পারচেসের মাধ্যমে টাকাগুলো উত্তোলন করে। এপ্রিলের 1 তারিখ কুড়িল বিআরটিসি বাস কাউন্টার থেকে গ্রামের বাড়ি যেতে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাসে ওঠেন বাংলাদেশ বিমানের কর্মকর্তা আসাদুজ্জামান।
সকালের 9টা নাগাদ গাড়িটি 36শে জুলাই এক্সপ্রেস ধরে কিছু দূর যেতেই বুঝতে পারেন ছিনতাই চক্রের খপ্পরে পড়েছেন। অল্প সময়ের মধ্যেই তার ব্যাংক হিসাব এবং মোবাইল ব্যাংকিং পুরোটা নিয়ন্ত্রণে নেয় ছিনতাইকারীরা। প্রাইভেট কারের গ্লাসগুলাকে আপনার বন্ধ করে তারপরে হচ্ছে উচ্চস্বরে গান বাজিয়ে 300 ফিট রাস্তার মাঝে আমাকে হাত পা বেঁধে তারপরে মারধর করে পরবর্তীতে আমার যে আপনার নেক্সাস পে এবং আমার যে কার্ডের পাসওয়ার্ড, মোবাইলের পাসওয়ার্ড তারা তাদের কবজায় নিয়ে নেয়। যমুনা টেলিভিশনের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায় হাতে ব্যাগ এবং মাথায় ক্যাপ পরিহিত এক ব্যক্তি বেশ কয়েকটি জুয়েলারি ও কাপড়ের দোকান থেকে সেদিন সকাল 10:30 থেকে দুপুর পর্যন্ত কেনাকাটা করে। ওই ব্যক্তি মাইক্রোবাসের সামনের আসনে ছিলেন এমনটা নিশ্চিত করেছেন ভুক্তভোগী। ব্যাংক লেনদেনের তথ্য থেকে জানা যায় মিরপুর 10 ও 12 নম্বরের অন্তত 5টি বিপণী বিতান থেকে প্রায় 4.5 লাখ টাকার কেনাকাটা করা হয়েছিল, যার বেশিরভাগই স্বর্ণের গহনা। এছাড়া বিভিন্ন এটিএম বুথ থেকে আরও 60,000 টাকা নগদ উত্তোলন করে ছিনতাই চক্র। সব মিলিয়ে প্রায় 5,21,000 টাকা খুইয়েছেন ভুক্তভোগী। এবার যেসব দোকান থেকে কেনাকাটা করা হয়েছে তাদের সঙ্গে কথা বলে জানা যায় স্বাভাবিক ক্রেতার মতোই ছিল ওই ব্যক্তির আচরণ। উনি আসলো, একটা আংটি কিনলো, কেনার পরে কার্ডে পাসিং করলো। পাসিং করার সাথে সাথে আমি নাম্বারটা, আমাকে আপনি নাম্বারটা লিখে দেন। উনি আমার এখানে নাম্বারও লিখে দিচ্ছে, এই আর কি। পরবর্তীতে ওই যে ভিকটিম যে উনি আসছে, উনি এসে বলতেছে নাম্বার তো এটা আমার। ও আইসা গহনা দেখতেছে পরে একটা আংটি পছন্দ হইলো, ওনার পছন্দ হওয়ার পরে দাম জিগাইলো, পরে এত টাকা বললাম, বলার পরে দিয়ে যাই আচ্ছা ঠিক আছে দেন। তো আমাকে 50,000 টাকার ভিতরে একটা আংটি দেখান। তো আমি দেখাইছি, আমি ওই দিন যে বাজার ছিল ওই বাজার অনুযায়ী 50,000 টাকার ভিতরে ওনাকে একটা আংটি দিয়েছি। উনি জাস্ট কার্ডে পজ করছে, আমরা মেমো করে দিয়েছি, উনি চলে গেছে, যাচ্ছে। গেল কয়েক মাসে যাত্রী ও চালকের সাজা ছিনতাইকারীদের হাতে সর্বস্ব হারিয়েছেন এমন বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে খিলক্ষেত থানায়। অপরাধ কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও কয়েকজনকে আটকও করেছে পুলিশ। পাশাপাশি চক্রটি নিয়ন্ত্রণে বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন কর্মকর্তারা। কোনো ধরনের সিসি ক্যামেরা কোনো ফুটেজ আমরা পাই না, এবং গাড়ি এত দ্রুত গতিতে যায় যে কোনো উদ্ঘাটন করার মতো ক্লু পাওয়া অনেক কষ্টসাধ্য হয়। কোনো ঘটনা ঘটার পরে লোকগুলোকে আইডেন্টিফাই করার মতো, যারা ক্রিমিনালস তাদেরকে আইডেন্টিফাই করার মতো আমাদের তাহলে কিছু আমরা সুবিধা পাই, তথ্য পাই, যদি এই রোডগুলোতে হাই রেজুলেশন ক্যামেরা একদম মাঝামাঝি বরাবর যদি লাগানো যায়। পুলিশ ও ভুক্তভোগীরা জানান সব কেড়ে নেওয়ার পর এক্সপ্রেসওয়ে ধরে পূর্বাচলের নির্জন স্থানে ফেলে যায় ছিনতাইকারীরা, যেমনটা ঘটেছিল আসাদুজ্জামানের বেলায়ও। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন এই 36 জুলাই এক্সপ্রেসওয়ে দিয়ে যেসব যানবাহন, মোটরসাইকেল বা প্রাইভেট কার চলাচল করে সেগুলোর যদি গতি নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা করা যায়, পাশাপাশি আরও নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়, তাহলে মোটরসাইকেল এবং প্রাইভেট কার কেন্দ্রে যেসব অপরাধ সংঘটিত হয় সেটি নিয়ন্ত্রণ অনেকটাই সম্ভব। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। আবারও আলোচনায় রাজধানীর মোহাম্মদপুর। রবিবার বিকেলে আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাং আরমান সাব্বির ও এলেক্স ইমন গ্রুপের হয় সংঘর্ষ। রায়ের বাজার এলাকায় কুপিয়ে হত্যা করা হয় এলেক্স গ্রুপের মূল হোতা এলেক্স ইমনকে। হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় নিহতের স্বজনরা মামলা দায়ের করেছেন, চান জড়িতদের উপযুক্ত শাস্তি। পুলিশ জানিয়েছে বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। রোববার বিকাল 4:30 রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বিপরীত পাশের 1 নম্বর গলি। এলেক্স গ্রুপের মূল হোতা এলেক্স ইমনকে দেশীয় অস্ত্র দিয়ে এভাবে কোপানোর চিত্র ধরা পড়ে সিসিটিভিতে। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ আরমান সাব্বির গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়ায় ইমন গ্রুপ। দীর্ঘদিনের দ্বন্দ্বে ধারালো অস্ত্র দিয়ে ইমনকে কুপিয়ে জখম করা হয়। হত্যা, ছিনতাই সহ 18 মামলার আসামি এলেক্স ইমন। এলেক্স ইমনের বিরুদ্ধে আমাদের থানায় এবং বিভিন্ন থানায় প্রায় হত্যাসহ 18টি মামলা আছে। আসলে সে এলাকায় থাকে না, আমরা তাকে অনেকদিন ধরে খুঁজতেছি। সে হঠাৎ করে আসে এবং আমরা জানতে পারি যে সাভার এলাকায় থাকে। হুট করে আসে আবার চলে যায়। দীর্ঘদিন ধরে আমরা তাকে খুঁজতেছি অ্যারেস্ট করার জন্য। পুলিশ জানায় একসময় মোহাম্মদপুরে বাস করতেন ইমন, তবে একাধিক মামলায় গ্রেপ্তার এড়াতে ধামরায় গিয়ে বসবাস শুরু করেন। ঘটনার পর তুহিন, সাইদ ও রাব্বিকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। জব্দ করা হয় হত্যায় ব্যবহৃত চাপাতি, কাটার ও স্টিলের পাত। অন দ্য স্পট থেকে যাদেরকে গ্রেপ্তার করেছি তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা আছে, মারামারির মামলা আছে, মাদকের মামলা আছে। নিয়মিত মামলা রুজু করব। আমরা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি। এই ঘটনার সহিত যে বা যারা জড়িত আমরা প্রত্যেকে আইনের আওতা নিয়ে আসবো।
নিহতের স্বজনরা জানান ইমন একসময় মোহাম্মদপুরে অটোরিকশা চালাতেন। ঘটনার দিন পারিবারিক কাজে তিনি মোহাম্মদপুরে যান। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বজনরা। এখানে আসলে শ্বশুর বাড়ি মাছ নিতে, শ্বশুর মাছের ব্যবসা করে। মানে আমার দুইটা নাতি এতিম বানাইছে, আমি তার বিচার চাই। আমার এই জোয়ান বয়স আমার ছেলের বউরে বিধবা বানাইছে, আমি তার বিচার চাই। আমার স্বামীর যারা মারছে ওরা এরকম করে ফাঁসি দেখ, আমি চাই ওর জানি ফাঁসি হোক, বিচার চাই আমি। দিন দুপুরে এমন হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্কিত মোহাম্মদপুরের বাসিন্দারা। এসব অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মৌচাক এলাকার উড়াল সেতু থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিরুল ইসলাম জানান, শুক্রবার রাত 8টা নাগাদ উড়াল সেতুর এই অংশে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে রোববার রাতে সেখানে গন্ধ পেলে 999-এ ফোন দেন পরিচ্ছন্নতা কর্মীরা। সেখান থেকে পোড়া মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় ছিন্নমূল মানুষ সেখানে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করতেন। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে মরদেহটি। পরিচয় শনাক্তে ফরেনসিক বিভাগে ডিএনএ নমুনা সংগ্রহ করতে বলা হয়েছে। 12 তারিখ রাত অনুমান 1:15 ঘটিকার সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী তারা ওই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নের জন্য যায়, গেলে তাদের নাকে গন্ধ অনুভব হয়। পুরা ছাই লাশ, হয়তো একটু মাথা বোঝা যায়, হয়তো এখানে কেউ ওইখানে কোনো লোক ছিল, পুড়ে মারা গেছে। সুরতল রিপোর্ট প্রস্তুত করা হয় এবং ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। ডিএনএ সংগ্রহ করা হয়েছে এবং এই ঘটনা সংক্রান্তে একটা অপমৃত্যু মামলা রুজু হয়েছে। লক্ষ্মীপুরে মৌসুমী নানা রোগে কাবু শিশুরা, বেশিরভাগই হামে আক্রান্ত। বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়ার প্রকোপও। লক্ষ্মীপুর 100 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের শয্যার তুলনায় কয়েক গুণ বেশি রোগী ভর্তি। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। লক্ষ্মীপুরের 100 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের হাম ওয়ার্ডের চিত্র এটি। শয্যার চেয়ে আক্রান্ত শিশুর সংখ্যা বেশি। জ্বর, বমি, কাশি, জিহ্বায় ঘা ও সারা শরীরে ফুসকুড়ি নিয়ে দূর দূরান্ত থেকে আসছে রোগী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না করায় সবাই সদর হাসপাতালে ছুটছে বলে দাবি স্বজনদের। হাম, তারপরে পাতলা পায়খানা, তারপরে আপনার মুখে ঘাও। আজকে 4 দিন যাবত আমার বাচ্চা নিয়ে এখানে আসছি। এখন পাতা পায়খানা, বমি, সর্দি, কাশি। হাম রোগী নেই, 2 জন অ্যাক্সিডেন্ট। ওষুধটা আমাদের বাইরের থেকে কিনা লাগে, ভিতর থেকে দেয় না। হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি, জ্বর, কাশিতে আক্রান্ত অনেকে। আমার 2টা বাচ্চা ভর্তি, এই বাচ্চা ছোট বাচ্চার কোনো কমতি নেই, পাতলা পায়খানা খেলে যাইতে আছে। অ্যাক্সিডেন্ট আমরা 2 জন করে আছি এখন। জি, রোগী বেশি, যেন রোগ বেশি বাচ্চাদের, সেজন্য সমস্যা থাকতে হইতেছে কষ্ট করে। ম্যাক্সিমাম 30 জন রোগী থাকার কথা, সেই হিসাবে এখানে রোগী আছে প্রায় 60 থেকে 70 কিংবা 80 প্লাস থাকে। জনবল সংকটের কারণে এত রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। হামের প্রচুর রুগী আসছে অন্য সময়ের চেয়ে। যেমন আজকে আমাদের হাম ওয়ার্ডে আমরা 10 বেডের যে হাম কর্নার করেছি, সেখানে আজকে 27 জন রুগী ভর্তি আছে। কিছু রুগী হামের সাথে নিউমোনিয়া ডেভেলপ করছে, আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। মাদেরকে বলবো যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। হামের লক্ষণ দেখা দিলে, বিশেষ করে জ্বর, সর্দি, কাশি এবং গায়ে যদি র্যাশ দেখা দেয়, অতি সত্বর ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ নিলে এই রোগ থেকে পরিত্রাণ সম্ভব। লক্ষ্মীপুর সদর হাসপাতালে চলতি মাসে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 128 জন, আর অন্যান্য মৌসুমী রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছে আরও 300 জন। জারিন অর্নি, যমুনা নিউজ। দ্বিতীয় দফায় রাজধানী ঢাকা সহ 4 সিটি কর্পোরেশনে চলছে হামের টিকাদান কর্মসূচি। এর বাইরের জেলাগুলোতেও ভয়াবহ আকারে ছড়িয়েছে রোগটি। চাঁদপুরের অবস্থা জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি। ইব্রাহিম, উপসর্গ নিয়ে নতুনভাবে কোনো রোগী ভর্তি হয়েছেন কিনা, এবং আজকে তো টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপে দ্বিতীয় দিন, কেমন সাড়া দেখতে পাচ্ছেন? মারফি, চাঁদপুরে গত 24 ঘন্টায় আরো 10 জন হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালগুলিতে এসেছেন। আমি এই মুহূর্তে আছি চাঁদপুর সদর হাসপাতালে। এখানেও কিন্তু এখনো 17 জন হাম সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। এছাড়া শিশু ওয়ার্ড যেটি, এই ওয়ার্ডে কিন্তু 40 বেডের শিশু ওয়ার্ড
সেখানে কিন্তু শতাধিক রোগী কিন্তু চিকিৎসাধীন আছেন, যে কারণে কিন্তু বেডে স্থান না হওয়াতে হাসপাতালের মেঝেতে এমনকি যে করিডোরেও কিন্তু রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। এতে করে অভিভাবকদের কিন্তু চরম দুর্ভোগের মধ্যে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর টিকার যেমনটি কার্যক্রম চলছে, টিকা কিন্তু চলমান আছেন। এখানে 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলছে। এ পর্যন্ত চাঁদপুরের সদর এবং হাইমচর উপজেলা এবং পৌর এলাকা সহ প্রায় 40,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ থেকে যেমনটি জানানো হয়েছে। এই দুটি উপজেলায় প্রায় 72,000 শিশুকে টিকা দেওয়ার টার্গেট নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এই যেহেতু হামের প্রাদুর্ভাব কমাতে স্বাস্থ্য বিভাগ যেমনটি জানিয়েছে যে আসলে এই টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে। আর এই পরবর্তীতে অন্যান্য উপজেলাগুলোতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে অন্যান্য উপজেলাগুলোতে টিকাদান কর্মসূচি শুরু করা হবে। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। মারফি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চৈত্রের শেষ প্রহর, সময়ের বুক জুড়ে বিদায় আর আগমনী বার্তা। প্রকৃতি যেন খুলেছে গল্পের ঝুড়ি, নতুন করে পাল্টে যাচ্ছে গাঢ় সবুজ রঙে। তাপ বাড়ছে সূর্যের, তীব্র গরমে শরীর জুড়াতে ছেলে বুড়োর দিচ্ছে নদীতে ডুব। ফসলের ক্ষেতে নতুন ধান, গাছে গাছে কচি আম, খালে বিলে বিদায়ী পদ্মা শাপলারা। তার মাঝে আকাশ কালো করে কালবৈশাখীর চোখ রাঙানি। সহকর্মী জিহাদ ইসলামের ক্যামেরায় প্রাণ প্রকৃতি এবং মানুষের মাঝে চৈত্রের বিদায় আর বৈশাখের আগমনের মেলবন্ধন খোঁজার চেষ্টা করেছেন শওকত মঞ্জুর শান্ত। প্রকৃতিতে গ্রীষ্মের আগমনী বার্তা, অথচ ভোরে এখনো জমে শীতের কুয়াশা। পরক্ষণেই লাল টকটকে সূর্য আভাস দেয় তপ্ত দিনের। সঙ্গীর খোঁজে ডেকে চলে কোকিল, হয়তো এই ডাকাডাকি চলবে আরও কয়েকটা দিন। মাধবীলতার নরম ছায়া, বকুলের মিষ্টি গন্ধে মাতোয়ারা বাতাস। দোয়েল, বুলবুলি, শালিক, ডাহুকের কলকাকুলিতে দিন গড়ায়। হিজল গাছের নীরবতা, কদম ফুলের গুটি হয়ে ওঠার প্রতীক্ষা, নাগলিঙ্গম গাছের রহস্যময় ফুল, সবকিছুতেই এক অদৃশ্য প্রস্তুতি, নতুন ঋতুর অপেক্ষা। চঞ্চল কাঠ বিড়ালির ডাকে লুকিয়ে থাকে শৈশবের নির্ভার দিন। কাঁঠালের মুচি, কচি আম, হাত বাড়ালেই মনে পড়ে কত শত স্মৃতি। সবাই মিলে খেলতাম, পুকুরে গোসল করতাম, তাকায় থাকতাম যে বৃষ্টি হচ্ছে কখন হবে। আবার একটু শিল পড়লে আরও মজা হতো, শিলটা টুকায় টুকায় খেতাম। বড় ভাইরা যখন গাছে উঠতো, উঠে আম পাড়তো, তখন যা দাঁড়ায় থাকতাম, বলতাম কি ভাইয়া দে, না দিলে কিন্তু ইট মারবো। তুফান আসতো, ঝড় তুফান, প্রচুর আম পড়তো, হিসাব ছিল না যে এর গাছ ওর গাছ, মানে যে যেটা পারতো সেটাই নিত। সেই তুলনায় আমাদের ছেলেমেয়েরা কিছুই জানে না, কিছুই পায় না, ওরা কম্পিউটার, ফ্যাক্স ট্যাক্স এগুলো নিয়ে ব্যস্ত আছে। বছরের বিদায় ঘণ্টা বাজলেও প্রকৃতিতে থামে না রঙের উৎসব। পদ্ম, শাপলা, কচুরিপানা শেষবারের মতো রং ছড়িয়ে বলে, ছিলাম, আবারও আসবো। তখন দূরে কোথাও দোতরা বাজিয়ে সুর তুলে অচেনা বাউল। তুমি আমার খেলার সাথী, খেলা খেলতাম একসঙ্গে, আমায় ভুলা চাইরা যাইও না, বাড়ে সূর্যের প্রখরতা, বাতাসে দোলে কচি পাতার সবুজ স্বপ্ন, নতুন আকাশে কালচে মেঘের আনাগোনা। এজন্য ঝড়ের আগে প্রকৃতির নিঃশব্দ সতর্ক সংকেত। এক কোণে ব্যস্ত বাবুই পাখি কাঁচা ঘরের বুননকে পাকাপোক্ত করতে, কারণ সে জানে আসবে ঝড়। হঠাৎই নামে কালবৈশাখী, দমকা হাওয়া আর শিলাবৃষ্টি চালায় তাণ্ডব। তপ্ত দুপুরে মাঠে নামে কৃষক, বনে নতুন জীবনের বীজ। খাটুনি শেষে ডিপ টিউবওয়েলের ঠান্ডা পানিতে ধোয় ক্লান্ত শরীর। এই জলে ভেসে যায় সারা দিনের ক্লান্তি। প্রকৃতির খেলার মাঝেই দুরন্ত শৈশব আর পড়ন্ত বার্ধক্য চলে স্রোতস্বিনীর মতো।
একদল ছুটে চলে নতুনের পানে, প্রবীণরা হাতড়ে বেড়ান স্মৃতি। ফুটবল খেলি, তারপর কুচুল করি, তারপর ওই স্কুলে তাসে খেলি, ফালাফালি করি, দুমাদুমি করি, পরে বল মারলে বড় ভাই করে বিজাই। চোট মোর বসে মশাইলে তো মনে করুন ছোটবেলা গাছে তো বাইরে রামসাম খাইছি। এখন ফলা মানে মজা পাইতেছে না, পায় না। 30 মাস বাইরে বাইরে ঘরে বইয়ে থাকছি, বাইরে বইয়ে থাকছি, ঘরে থাকা যায় না গরমের জন্য। বয়োবৃদ্ধরা বলছেন তাদের শৈশবের সময় যেমন প্রলয়ঙ্করী ঝড় অথবা তপ্ত রোদ অনুভূত হতো, সেটি অনেকটাই ফিকে হতে শুরু করেছে। একই সাথে সেই সময়ের যেই আচারগুলো ছিল, বিশেষ করে পরব বা পর্ব অথবা চড়ক পূজা, তাকে ঘিরে বিভিন্ন মেলা, বৈশাখী মেলা, তার যেই একটা আবহ ছিল, সেগুলো অনেক অঞ্চল থেকে হারিয়ে যেতে বসেছেন। বয়োবৃদ্ধরা অভিযোগের সুরেই বলেছেন তাদের শৈশবের যে আনন্দ আয়োজন, এখনকার শিশুরা সেই শৈশবের আনন্দ আয়োজন পাচ্ছে না। চৈত্র সংক্রান্তি, পুরনো আর নতুনের মাঝে বিদায় আর শুরুর এক অদ্ভুত সেতুবন্ধন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ২৫০০, নারায়ণগঞ্জ। চারপাশে প্রযুক্তির ছোঁয়া, তার উপর অর্থনীতির হিসাব নিকাশে এসেছে পরিবর্তন। তাই আগের মতো জৌলুস নেই হালখাতার আয়োজনে। তবু ঐতিহ্য রক্ষায় রাজধানীর অনেক স্বর্ণ ব্যবসায়ী এই রীতি পালন করেন। যদিও চড়া দামের কারণে বকেয়া রাখাই দায়। জ্বালানি সংকটে এবার আয়োজনও হবে সীমিত পরিসরে। কথায় আছে বাকিতে বাড়ে বিবাদ আর নগদে বাড়ে প্রীতি। পুরান ঢাকার অলিগুলিতে মেলে তারই প্রমাণ। কেননা বাংলা নববর্ষে বাকি বাট্টা মেটানো শুধু ব্যবসা বাণিজ্যের হিসেব তো নয়, 450 বছরের পরম্পরা। লাল কাপড়ে বাধাই করা হালখাতাই দোকানদার আর খরিদ্দারদের মাঝে বহুদিনের আস্থার প্রতীক। তবে যুগ বদলে সেই জায়গায় হিসেব এখন অনেকটাই ডিজিটাল। তবু ঐতিহ্যের চল এখনও ধরে রেখেছেন তাঁতি আর শাঁখারি বাজারের কিছু স্বর্ণ ব্যবসায়ী। কিন্তু স্বর্ণের চড়া দামে ব্যবসায় মন্দাভাব, জ্বালানি সংকটের প্রভাব পড়বে আয়োজনের জৌলুসেও। পহেলা বৈশাখের দিন সকালবেলায় এসে সবাই দোকানপাট সুন্দর মতো গুছাবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো গুছানো, কারণ এটা হচ্ছে আমাদের লক্ষ্মী যদি আমি স্থির করতে পারি তাহলে তো সে আমাকে আশীর্বাদটা তেরকমই করবে। আর বিশেষ করে কাস্টমার হচ্ছে আমাদের লক্ষ্মী। 2-4 বছর সোনার দাম বাড়ার পরে কেউ বাকি নেয় না, আর বাকি আমরাও দেই না। গ্রামে যে মুদির দোকান ছোটোবেলা ছিল, আমরা দেখছি মুদির দোকানে আমাদের হালখাতা দিত, গেলে টাকা পয়সা দিলে আমরা পরবর্তীতে আমাদের মিষ্টি দিত। এটা খুব আনন্দের বিষয়। 7টা বাজে দোকান বন্ধ করলে আমরা কাস্টমার সেই রকম পাই না। এইরকম হালখাতারও আমাদের ওই সীমিতর মতো। বৈশাখের প্রথম দিনে পরিবার নিয়ে দোকানে আসেন অনেকে। গ্রাহকদের আপ্যায়নে মিষ্টি মুখের কমতি থাকে না। তবে এখন আর বাকির টাকা আদায় বাংলা বছরের প্রথম দিনের জন্য অপেক্ষা করতে হয় না। ঘটেছে অর্থনীতির পালাবদল, আর বেশিরভাগ ব্যবসায়ী ইংরেজি ক্যালেন্ডারে হিসেব কষেন। বড় ব্যবসায়ীদের জন্য তো অর্থ বছরে সময়সীমা রয়েছেই। বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমরা হিসাবগুলি সংরক্ষণ করি, সাথে সাথে আমরা ম্যানুয়ালি আমাদের লেজারও আমরা রাখি। আগে পয়লা বৈশাখেই হয়তো মনে করেন এই লেনদেন করতে হবে, এখন কিন্তু মনে করেন এরকম না। এখন কিন্তু মনে করেন যে যখন জানুয়ারি মাস আসে তখন থেকে কিন্তু হালখাতা শুরু হয়ে যায়। এখন তো ডিজিটাল প্ল্যাটফর্ম, এখন তো আমাদের ক্লোজিংটা হয়েছে জুন থেকে জুলাই, সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, তো 6 মাস। আমরা মাঙ্গলিক কাজগুলো আমরা 1 তারিখ করি, কিন্তু ওই টাকা আদায়ের জিনিসটা আগে নিয়ে আইছি। এটা যেমন চৈত্র 24, 25, 26 যে যেরকম তার বুঝমতো যেটা করে। রীতি মেনে সোনা রূপার পানি আর গোলাপ জল ছিটিয়ে শুরু হয় নতুন বছরের লেনদেন। পরিসংখ্যান বলছে বৈশাখের বিকিকিনি মিলিয়ে প্রতি বছর হাতবদল হয় 5,000 কোটি টাকার কম বেশি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। পাহাড়ে পাহাড়ে ত্রিপুরা সম্প্রদায়ের হাড়ি বৈশ্য উৎসব শুরু। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, উৎসব ঘিরে কি কি আয়োজন চলছে? তাদের 3 দিন ব্যাপী উৎসবের সূচনা করেছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে একটি ছড়ার পারে তারা জড়ো হয়ে তাদের ঐতিহ্যবাহী সাজ পোশাক নিয়ে তারা জড়ো হয়ে এখানে ফুল পূজা করেছেন এবং সেই ফুল ছড়া পানিতে ভাসিয়ে দিয়েছে। অর্থাৎ এর মধ্য দিয়ে তারা পুরাতন বছরের জড়ার জন্য থেকে যেমন বিদায় দিয়েছে, তেমনি নতুন বছরের শুভকামনা প্রত্যাশা করছে। এবং একই সাথে তাদের আজকে 3 দিনের উৎসব শুরু হয়েছে। আজকে যে উৎসবটি করছেন সেটি হচ্ছে হাড়ি বৈশু
আগামীকাল করবেন তারা বৈষুমা এবং তারপরের দিন বিচি কাতাল নামেই তারা এই 3 দিন ব্যাপী উৎসবটুকু করবেন এবং এটি তাদের একটি আদি প্রাচীনকাল থেকে তারা এই উৎসবটি করে আসছেন এবং এই উৎসবের মধ্য দিয়েই তাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরা হয়। এই ঠিক বছরের এই সময়ে যে বর্ষবরণের উৎসব বা অনুষ্ঠান থাকে সেই উৎসবকে ঘিরে পুরো পাহাড়ে ব্যাপক আয়োজন থাকে, তাদের ঐতিহ্যবাহী খেলাধুলা থাকে, তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিচ্ছদের একটি পরে তারা অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পাড়া মহল্লায় ঘুরে বেড়ান, সেটা আমরা দেখতে পাচ্ছি এবং পুরো এই উৎসবের সময়টিতে পুরো রঙিন আলোকিত হয়ে উঠে পার্বত্য জনপদ। এবং এই উৎসবে আমরা আরেকটি জিনিস দেখতে পাই, এই উৎসব চাকমা মারমা ত্রিপুরা সম্প্রদায়ের হলো এটি পাহাড়ের সার্বজনীন উৎসব নামে পরিচিত হয়ে আসছে এবং এটি পার্বত্য চট্টগ্রামের চাকমা মারমা ত্রিপুরা বিজু সাংরা এবং বৈশু রয়েছে। মারমা ত্রিপুরাদের যে বিজু সাংরা এবং বৈশু রয়েছে, এটি মূলত পাহাড়ের অন্যতম একটি উৎসব, সামাজিক উৎসব। একই সাথে এটি চাকমা মারমা ত্রিপুরাদের ঐতিহ্য সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে আমরা সেটি দেখতে পাই এবং এই উৎসবটি পাহাড়ে খুবই সার্বজনীন হয় এবং এই উৎসবটি পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর একটি সম্প্রীতি শান্তি সহ অবস্থানের মিলন মেলায় পরিণত হয়, সেটি আমরা দেখছি। মারফি, পাহাড়িদের খুব সুন্দর আয়োজন দেখছিলাম আপনার মাধ্যমে শাহরিয়ার, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কোর্ট ম্যারেজ খুবই পরিচিত দুটি শব্দ। বাস্তবে কোর্ট ম্যারেজ বলতে কি কোনো বিয়ে আছে? আইনজীবীরা বলছেন নেই। ফেনীতে কোর্ট ম্যারেজের নামে বাল্যবিবাহ কিংবা পালিয়ে বিয়ে করার ঘটনা ঘটছে অহরহ। দীর্ঘদিন ধরে একটি চক্র অপ্রাপ্তবয়স্কদের ভুয়া কাগজপত্র বানিয়ে প্রাপ্তবয়স্ক দেখিয়ে কোর্ট ম্যারেজ চালিয়ে যাচ্ছে। বরাবরই তারা ধরাছোঁয়ার বাইরে। অনেক সময় এমন বিয়ের পরিণতি হচ্ছে অপমৃত্যু, বিবাহ বিচ্ছেদ সহ নানা অঘটন। ভালোবাসার টানে নবম শ্রেণীতে পড়া অবস্থায় ঘর ছাড়েন ফেনী সদরের মাছিমপুর গ্রামের মাইমুনা আক্তার রিয়া। পাশের এলাকার আরিফ হোসেনের সাথে কথিত কোর্ট ম্যারেজের পর পাতেন সংসার। গেল ঈদুল ফিতরের দিন অস্বাভাবিক মৃত্যু হয় এক সন্তানের মা রিয়ার। এখনও জানা যায়নি আত্মহত্যা নাকি হত্যার শিকার 15 বছর 10 মাস বয়সী রিয়া। স্বামী আরিফ কারাগারে। তাদের বিয়ের প্রমাণ খুঁজে পাওয়া যায়নি জেলা উপজেলার কাজী অফিসের রেজিস্টার বইতে। রিয়া প্রাপ্তবয়স্ক না হওয়ায় ভুয়া কাগজপত্র দিয়ে নোটারি পাবলিক এফিডেভিটের মাধ্যমে বিয়ের ঘোষণা দেয়া হয়। এই বয়সে যদি বিয়েটা না হওয়ার সিস্টেম থাকতো তাহলে আর কেউ নিয়ে যেত না, আর আমার এত বড় দুর্ঘটনাটা ঘটতো না। যখন একটা ডকুমেন্ট দেখাইছে তাদের বিয়ে হয়েছে, তো আমি তো মেনে নিতে হবে, কারণ আমি বাবা। দুইটা বই আমি জব্দ করেছি, তার বালাম বই। 30/4/2024 সালে এখানে কোনো ধরনের বিয়ে পড়ানো হয় নাই। এখানে প্রাপ্তি স্বীকারের যে রসিদটা দেওয়া হয়েছে সেটার সাথে আমাদের বালামের কোনো মিল নাই, অর্থাৎ এটা একটা ফেক। দুইটা গ্যাজেট আমার সামনে আছে, এখানে কোর্ট ম্যারেজ নামে কোনো শব্দ আমি আপাতত পাচ্ছি না। একটা বিয়েকে যখন স্বয়ংসম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করতে হয়, বাংলাদেশ সরকারের এই আইন এবং বিধিমালা অনুসারে সেগুলা কাজীর কাছে গিয়ে রেজিস্ট্রি করতে হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এই ঘটনায় জড়িত ধলিয়া ইউনিয়নের কাজী শিহাবুদ্দিন। বিষয়টি তুলে ধরার জন্য পরিচয় গোপন করে শিহাবুদ্দিনের কাছে ফোন দেন ইব্রাহিম। অপ্রাপ্তবয়স্ক একটি মেয়েকে পালিয়ে বিয়ে করার জন্য কাজীর সহযোগিতা চান তিনি। কোর্ট ম্যারেজের কথা বলে টাকা দাবি করেন কাজী শিহাবুদ্দিন। কাবিন হলো 7,000, 1,000, 8,000 আর হলো এমনি হলো সম্মানে। কোর্ট ম্যারেজ আর কোর্ট এফিডেভিট একই কেন? বয়স 16 হলে কোর্টে আর কোনো সমস্যা নাই কেন? কি আমার নাম জানি, কি জানি, আর এটা তো নাম নাই। এবার কাজীর মুখোমুখি যমুনা টেলিভিশন, তবে কিছুতেই স্বীকার করলেন না বেআইনি কাজে জড়িত থাকার কথা। আমি এরকম কোনো কোর্টে পাঠাইনি। একটু আগে বললেন যে পাঠিয়ে দিতেন। না, ওদেরকে বলি আমার পক্ষে সম্ভব না, আমাদের অন্য ব্যবস্থা করে। ফেনীতে কথিত কোর্ট ম্যারেজের ঘটনা ঘটছে অহরহ। ভুয়া বিয়ের আয়োজন করতে অসাধু কাজী ও আইনজীবী এবং তাদের সহকারীদের নিয়ে আদালত পাড়ায় গড়ে উঠেছে সিন্ডিকেট। আইনজীবীরা বলছেন নোটারি পাবলিক এফিডেভিটের মাধ্যমে বরকনে আইন অনুযায়ী বিয়ে হয়েছে মর্মে ঘোষণা দেন মাত্র। এর আগে পারিবারিক আইন অনুযায়ী বিয়ে হতে হবে। কাজীরা হাতে করে এক পাতা কাবিনের
কাগজ নিয়ে আসে, সেইটাতে ইয়া করি তারা সই করে দিতে, কিন্তু বাস্তবে কাবিন বালামে থাকে না, বালাম খুঁজি পাওয়া যায় না, এগুলো হচ্ছে ফলস কাবিন। এই জাতের ফলস কাবিন দি মানে হরহামেশাই নাবালিকাদেরকে সাবালিকা বানাই বিয়ে হচ্ছে, নোটারি পাবলিকদেরও নৈতিক অবক্ষয়ের কারণে হচ্ছে, আর কাজীদের লোভ লালসা এবং নৈতিক অবক্ষয়, এই তিনটার কারণে হচ্ছে। পুলিশ জানান, যেসব কম বয়সী মেয়ে নিখোঁজের জিডি হয় থানায়, তার বেশিরভাগই প্রেমঘটিত কারণে পালিয়ে যাওয়ার ঘটনা। যারা হচ্ছে বিবাহের সাথে সম্পৃক্ত তাদেরকে যদি ডকুমেন্টগুলো চেক করার একটা সুযোগ করে দেওয়া হয় যে তাদের বয়স আদৌ 18 কিনা, এই বিষয়টা নিশ্চিত হওয়া গেলে আমার মনে হয় অপ্রাপ্ত বয়স্কদের যে বিয়ে এটা কিছুটা হলেও রোধ করা সম্ভব, এবং এই যে পালিয়ে বিয়ে করা এই বিষয়টাও নিয়ন্ত্রণ করা যেতে পারে। এমন ঘটনা প্রতিরোধে অসাধু কাজী ও আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগী পরিবারের। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। তথ্যের সুরক্ষা নিয়ে প্রায় বিপাকে পড়ছেন অনলাইন প্ল্যাটফর্মের গ্রাহকরা। ছড়িয়ে পড়ছে ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য। এমন বাস্তবতায় বাংলাদেশের সফটওয়্যার ইন্স্যুরেন্স ধারণা নিয়ে কাজ করছে ওয়ালিউল ইসলাম নুহান। দেশেই গড়ে তুলতে চান ডাটা সায়েন্স ল্যাব। সম্পূর্ণ নতুন ও ভিন্নধর্মী এই চিন্তা বাস্তবায়িত হলে ভুক্তভোগী গ্রাহক পাবেন ক্ষতিপূরণ। আহমেদ রোজা জানাচ্ছেন এর বিস্তারিত। সফটওয়্যার প্রকৌশল নিয়ে পড়াশোনা শেষে ওয়ালিউলের সুযোগ ছিল বিদেশ যাবার, কিন্তু উন্নত বিশ্বের চাকচিক্য তাকে কখনোই আকৃষ্ট করেনি। দেশে বসেই সফটওয়্যার তৈরিতে নিজের মেধা কাজে লাগাতে চান ওয়ালিউল। এরই মধ্যে নিজের মেধার প্রমাণও রেখেছেন এই যুবক। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভারতের $46 মিলিয়ন প্রকল্পকে পিছনে ফেলে করেছেন বাজিমাত, যেখানে তার খরচ হয়েছে মাত্র $46। আমি চাইছি যে কোনোভাবে যদি সিপিইউ বা জিপিইউ ইউজ করে হচ্ছে এই কোয়ান্টাম প্রসেসিং ইউনিটটা হচ্ছে সিমুলেট করা যায়। ইট জাস্ট আ থট। তো এইটার ব্যাপারে যখন আমি রিসার্চ করলাম, আমি তখন দেখতে পারলাম যে একটা ক্রুশাল পয়েন্টে আমি কাজ করতে পারছি। এই পেপারটা হচ্ছে কোয়েন বার্টলিস নামে একজন হচ্ছে ব্রাজিলিয়ান সায়েন্টিস্ট হচ্ছে ভ্যালিডেট করার পরে আমার হচ্ছে SDG 100 চ্যাম্পিয়নশিপে হচ্ছে নমিনেট করে, এবং আমি ওখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। মূল লক্ষ্য ছিল যেন কস্ট ইফেক্টিভ উপায়ে আমি হচ্ছে এই একটা কোয়ান্টাম প্রসেসিং ইউনিট বা কোয়ান্টাম অ্যালগোরিদমটা রান করতে পারি। এবার ওয়ালিউল কাজ করতে চান আরও বড় পরিসরে। বাংলাদেশে চালু করতে চান সফটওয়্যার ইন্স্যুরেন্স, যা বিভিন্ন সেবা ও বাণিজ্যিক সাইট থেকে তথ্য খোয়া যাওয়া গ্রাহককে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। যদি একটা প্রাইভেট কোম্পানি হচ্ছে আপনার ডেটা নিরাপত্তা দিতে না পারে তার সফটওয়্যার থেকে, তাহলে হচ্ছে গভর্নমেন্টের যেসব প্রজেক্ট আছে, গভর্নমেন্টের যেসব গুরুত্বপূর্ণ তথ্য আছে, আপনার জাতীয় নিরাপত্তার স্বার্থে যে তথ্যগুলো নেওয়া হয় সেগুলো কতটুকু সেফ, এই সেফটি ইনশিওরের জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে একটা কমন প্ল্যাটফর্ম থাকা দরকার, যে এটা হচ্ছে এটা ইনশিওর করবে কোনো একটা সফটওয়্যার কতটুকু সিকিউর, এবং সেটার উপর বেট নিয়ে একটা ইন্স্যুরেন্স প্রোভাইড করতে পারে। প্রত্যেকটা ইনস্টিটিউট বা হচ্ছে যতগুলো শিল্প প্রতিষ্ঠান আছে তারা যদি নিজেদের জায়গা থেকে আমাদের এবং সরকারও হচ্ছে যদি নিজেদের জায়গা থেকে এগিয়ে আসে, তাহলে হচ্ছে অনেক রকমের অনেকেই হচ্ছে এগিয়ে আসতে পারবে। প্রযুক্তি খাতে এআই পরামর্শক হিসেবে কাজ করা ওয়ালিউল নাসা স্পেস চ্যালেঞ্জ, জাতীয় রোবোটিক্স চ্যাম্পিয়নশিপ সহ বিভিন্ন হ্যাকাথনে অংশ নিয়েছেন। দক্ষ গবেষণার মাধ্যমে কম খরচে শক্তিশালী প্রযুক্তি তৈরি করা সম্ভব বলে মনে করেন তিনি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। মেহেরপুরে ভুট্টার বাম্পার ফলন হয়েছে, ছড়িয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা। আবহাওয়া ভালো থাকায় ফলন এই সুখবর। তবে ভুট্টার দাম নির্ধারণ নিয়ে চলছে টালবাহানা। উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। বন্ধ করা দরকার মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। দৃষ্টিসীমা জুড়ে শুধু ভুট্টা, ফলন বৃদ্ধির সঙ্গে চাষিদের কপালেও দুশ্চিন্তার ভাঁজ। মেহেরপুর জেলায় চলতি মৌসুমে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় 18,000 হেক্টর, তবে আবাদ হয়েছে বেশি। এবার ভুট্টা চাষে বেশি ব্যয় করেছে কৃষকরা। বীজ, সার, ডিজেল সহ অন্যান্য ব্যয় বেশি হওয়ায় বিঘা প্রতি গুনতে হয়েছে 15 থেকে 20,000 টাকা পর্যন্ত। আগে বিঘা প্রতি খরচ 10-15,000 হইতো, এখন 20,000 হয়ে যায় খরচ বেশি, 5,000 বেশি খরচ হয়ে যাচ্ছে। পোকা হয় তোমার ওই আরো গাছে ডেঙ্গু গোড়া সব
পোকাতে খেয়ে নেয়, না বৃষ্টি দিতে হয়। অন্য বছরে 2-5 টাকা কম হয়, এবার একটু বেশি হয়েছে, সেচ খরচ বেশি, মনীষের খরচ বেশি, বেতনের দাম বেশি, সারের দাম বেশি। সার এবার ফাইনে নিতে হয়েছে, তার সময় সার পাওয়া যায়নি। গেল বছর ভুট্টা চাষ করে প্রথমে ভালো দাম পায় চাষিরা, তবে পরে কমে যায় সেই দাম। লোকসানের মুখে পড়ে কৃষকরা। এবারও ভুট্টার বাজার দর নিয়ে শঙ্কায় আছেন। রোগবালাই দমনে চাষিদের সব ধরনের সহায়তা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ভুট্টায় কোনো রকমের রোগ পোকামাকড়ের আক্রমণ বা লক্ষণ দেখা যাচ্ছে না। আমরা যদি কোনো রকমের পোকা বা রোগের আক্রমণ হয়, আমরা মাঠে গিয়ে সরেজমিনে পরিদর্শন করে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে কৃষকদের পরামর্শ দিয়ে থাকি। চলতি মৌসুমে মেহেরপুরে ভুট্টা চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,15,000 টন। শাজদিন অন্তরা, যমুনা নিউজ। আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালী ঘিরে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ইরান। পাল্টাপাল্টি হুমকিতে ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা। সমাধান ছাড়া ইসলামাবাদে দুই দেশের যুদ্ধবিরতি আলোচনা শেষ হওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে অবরোধের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। জানান, যেসব জাহাজ ইরানকে টোল দেয় সেগুলো আটক করা হবে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, আজ বাংলাদেশ সময় বিকাল 6টা থেকে ইরানের বন্দরগুলোয় প্রবেশ ও বের হওয়ায় বাধা দেবে তারা। জবাবে আইআরজিসির হুঁশিয়ারি, কোনো সামরিক জাহাজ হরমুজ প্রণালীর কাছাকাছি এলে তা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে, করা হবে কঠোরভাবে মোকাবেলা। এর আগে তেহরান জানিয়েছিল, হরমুজ নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথে তেলবাহী জাহাজ চলাচলে ইরানি মুদ্রায় টোল পরিশোধ করতে হবে বলেও ঘোষণা দেয় দেশটি। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় আবারও যুদ্ধের শঙ্কায় মধ্যপ্রাচ্য। পরবর্তী পদক্ষেপ নিয়ে সরাসরি মন্তব্য করেনি দুপক্ষের কেউই। তবে বিশ্লেষকরা বলছেন, অস্থায়ী যুদ্ধবিরতির বাকি দিনগুলোতে পর্দার আড়ালে চলবে দর কষাকষি। এ সময় যুদ্ধ পুনরায় শুরু না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে উত্তেজনা প্রশমন হবে না। বলা হচ্ছে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইস্যুর উপরই ঝুলে আছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। ঐতিহাসিক বৈঠকেও আসেনি সমাধান। 4.5 দশকেরও বেশি সময় পর মুখোমুখি হয়েও কোনো ফলাফল ছাড়াই দেশে ফিরে গেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কোন দিকে গড়াবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। স্থায়ী শান্তির পথ পাওয়া না গেলেও অস্থায়ী যুদ্ধবিরতির সময় শেষ হতে বাকি আছে প্রায় 9 দিন। বিশ্লেষকরা বলছেন, চরম উত্তেজনা বিরাজ থাকলেও এই সময়ে নতুন করে যুদ্ধ শুরুর সংখ্যা কম। বলা হচ্ছে, নিজেদের দাবি পূরণে তেহরানের ওপর চাপ অব্যাহত রাখবে ওয়াশিংটন। পর্দার আড়ালে চলবে দর কষাকষিও। আমি মনে করি না যে শিগগিরই আবার লড়াই শুরু হবে। আগামী কয়েকদিনে আলোচনায় ফিরতে ব্যাক চ্যানেল তৎপরতা চালাবে দুপক্ষই। তবে এক্ষেত্রে যে কোনো ছোটখাটো ঘটনাই আরও এক দফা সক্রিয় যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্য পরিস্থিতি অনেকাংশই এখন নির্ভর করছে হরমুজ প্রণালীর ওপর। এই জলপথে নিয়ন্ত্রণ নিয়ে ইরান তাদের কঠোর অবস্থান থেকে সরে আসলে নমনীয় হতে পারে যুক্তরাষ্ট্র। আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে হরমুজ প্রণালী খোলা আছে কিনা তার উপর। এছাড়া যুক্তরাষ্ট্র বাদেও ইসরায়েল ইরানে হামলা চালাবে কিনা তার উপরও অনেক কিছু নির্ভর করছে। আমার ধারণা, এগুলোই এখন সবচেয়ে বড় মাপকাঠি। পাকিস্তান ছাড়াও চীন, তুরস্ক, মিশর সহ কয়েকটি দেশ যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মত বিশ্লেষকদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।